আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের উদ্ভাস উন্মেষ পরিবারের পক্ষ থেকে আয়োজিত বায়োলজির সলভ ক্লাসে। তো আমাদের আজকের সলভ ক্লাসের টপিক হচ্ছে বায়োলজি সেকেন্ড পেপারের দ্বিতীয় অধ্যায়। আমরা জানি যে আমাদের বায়োলজি সেকেন্ড পেপারের দ্বিতীয় অধ্যায় তিনটা প্রাণী সম্পর্কে বর্ণনা করা হয়েছে। প্রথম অংশ হচ্ছে হাইড্রা, দ্বিতীয় অংশ হচ্ছে ঘাসফড়িং এবং তৃতীয় অংশ হচ্ছে রুই মাছ। তো আমাদের হাইড্রা, ঘাসফড়িং এবং রুই মাছের মধ্যে আমরা আমাদের আজকের সলভ ক্লাস শুরু করব হাইড্রা দিয়ে। তো তোমাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা সবাই এই সলভ ক্লাসটা করার আগে আমাদের হাইড্রার উপরে যে মাস্টার ক্লাসটা আছে সেই ক্লাসটা অবশ্যই অ্যাটেন্ড করবে। সেই ক্লাসটা করলে তোমরা আসলে বুঝতে পারবে যে এই চ্যাপ্টারে বইয়ের কোন কোন অংশে কি টপিকগুলো আছে এবং কোন টপিকগুলো তোমাদেরকে কিভাবে পড়তে হবে, বা বিগত বছরে আমাদের কোন টপিক থেকে কিভাবে প্রশ্ন এসেছিল, কোন টপিকগুলো আমরা চাইলেও একটু কম করেও পড়তে পারি, আবার কোন টপিকগুলো আমরা চাইলে স্কিপ করতে পারি। তো তোমাদের এই প্রশ্ন সলভের ক্লাসগুলোর উদ্দেশ্য কি অ্যাকচুয়ালি? আমরা যদি বিগত কয়েক বছরের মেডিকেল প্রশ্ন ব্যাংক সলভ করি বা আমরা যদি একটু প্রশ্নগুলো নিয়ে অ্যানালাইসিস করি, তাহলে আমরা দেখতে পারবো যে বিগত কয়েক বছরেই কিন্তু আমাদের মেডিকেলের ভর্তি পরীক্ষায় প্রশ্নগুলোতে অনুশীলনের প্রশ্নগুলো বারবার এসেছে। এবং এটা কিন্তু শুধুমাত্র আমাদের বায়োলজির জন্য না, আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, যে কোনো সাবজেক্টে কিন্তু দেখবা যে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমাদের অনুশীলনী প্রশ্নগুলো কিন্তু অনেক বেশি আসে। তো দেখা যায় যে আমরা সারাদিন টেক্সট বুক পড়ছি, এই মডেল টেস্ট দিচ্ছি, এই প্রশ্ন সলভ করতেছি, কিন্তু আমাদের চোখের সামনে যে বইয়ের অনুশীলনীর প্রশ্নগুলো আছে সেগুলোই আমাদের সলভ করা হয় না। তো তুমি চিন্তা করো, তোমার চোখের সামনে বইয়ের অনুশীলনীর যে প্রশ্ন, সেই প্রশ্ন যদি হুবহু তোমার মেডিকেল ভর্তি পরীক্ষায় তুলে দেওয়া হয়, কিন্তু তুমি সেগুলা তোমার আলসেমি বলো, অবহেলা বলো বা সময়ের কারণে সলভ করেই না যাও, তাহলে মনের মধ্যে কত বড় একটা আফসোস রয়ে যাবে যে আমি চাইতেও চাওয়ার পরে ওই প্রশ্নগুলোর উত্তর করতে পারলাম না। আবার আরেকটা ঝামেলা হয় যে আমাদের বাজারে অনেকগুলো রাইটারের বই পাওয়া যায় এক একটা সাবজেক্টের জন্য। তো আমরা আসলে কনফিউজড হয়ে যাই যে আমরা কোন কোন রাইটারের বইয়ের অনুশীলনী প্রশ্ন সলভ করব, কোন অনুশীলনী প্রশ্নগুলো সলভ না করলেও চলবে। আবার একই প্রশ্নের উত্তর এক এক বইতে এক এক রকম করে দেওয়া থাকে। তো তোমাদের এই সব ধরনের ভুল ধারণা দূর করে দেওয়ার জন্য আমাদের এই সলভ ক্লাসগুলোর আয়োজন। এই সলভ ক্লাসগুলো করলে ইনশাআল্লাহ তোমরা বুঝতে পারবে যে কোন কোন বইয়ের অনুশীলনীর প্রশ্ন তোমাদের সলভ করতে হবে, এবং অনুশীলনী প্রশ্নগুলোর সঠিক উত্তরও কিন্তু তোমরা এই স্লাইডগুলোর মাধ্যমে পেয়ে যাবে। তাহলে চলো আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করছি। আমরা কি শুরু করব আমাদের দ্বিতীয় অধ্যায় হাইড্রা দিয়ে। তাহলে এই হাইড্রার প্রশ্ন সলভ করার জন্য আমি তোমাদের সাথে আছি, তোমাদের সঞ্চারী আপু। আচ্ছা, তাহলে চলো আমরা আমাদের প্রথম স্লাইডে কি আছে দেখে নিই। আমাদের প্রথম স্লাইডের প্রশ্নটা হচ্ছে, কোন বিজ্ঞানী সর্বপ্রথম হাইড্রার পুনরুৎপত্তি ক্ষমতার কথা উল্লেখ করেন? তাহলে হাইড্রার পুনরুৎপত্তি ক্ষমতার কথা বললেই আমাদের সবার প্রথমে মনে পড়ে যায় কার নাম? হারকিউলিস। তাহলে হারকিউলিসে আমাদের বহু মাথাওয়ালা একটা ড্রাগন ছিল। যে ড্রাগনের কোন একটা মাথা যদি কেটে দেওয়া হতো, তাহলে সেখান থেকে অনেকগুলো মাথা হচ্ছে গিয়ে নতুন করে আবার গজাতো। তাহলে হাইড্রার এই যে তোমার বহু মাথাওয়ালা তোমার হারকিউলিসের যে দৈত্যটা ছিল, সেই দৈত্যের নাম দেওয়া হয়েছিল হাইড্রা। তাহলে আমাদের যে হাইড্রা আছে, সেই হাইড্রাকেও তুমি যদি লম্বালম্বি করে কাটো, তাহলে দুইটা হাইড্রা তোমাকে দুই ভাগ হয়ে বলবে হাই। আবার তুমি যদি পাশাপাশি করে কাটো, তাহলে উপরে একটা নিচে একটা, এই দুই টুকরা হাইড্রা তোমাকে বলবে হাই। তার মানে হাইড্রারও কি সেই হারকিউলিসের বহু মাথাওয়ালা দৈত্যের মতো পুনরুৎপত্তি ক্ষমতা রয়েছে। তাহলে আমাদের এই যে হাইড্রার পুনরুৎপত্তি ক্ষমতা রয়েছে, একটা কাটলে দুইটা, দুইটা থেকে চারটা, এরকম অসংখ্য হাইড্রা তৈরি হয়। এই পুনরুৎপত্তি ক্ষমতার কথা সর্বপ্রথম কে উল্লেখ করেছেন? ল্যামার্কে নামটা কিন্তু আমরা এই চ্যাপ্টারে কোথাও পাইনি। আমরা হেকেলও কোথাও পাইনি, ভাইজম্যানও কোথাও পাইনি। ল্যামার্ক, হেকেল এবং ভাইজম্যান এই বিজ্ঞানীগুলোর নাম তোমরা পাবে বায়োলজি সেকেন্ড পেপারের 12তম অধ্যায়। 12তম অধ্যায়ের চেয়েও বড়, সরি, এটা পাবা তোমরা হচ্ছে 11তম অধ্যায়, জিনতত্ত্ব বা জেনেটিক্স এর বিবর্তন যে অংশটা আছে, সেখানে তোমরা অগাস্ট ভাইজম্যান, হেকেল, ল্যামার্ক এই নামগুলা পাবে। তাহলে এটার অ্যান্সার কি হবে? বিজ্ঞানী আব্রাহাম ট্রেমব্লে। তাহলে বিজ্ঞানী আব্রাহাম ট্রেমব্লে সর্বপ্রথম এই হাইড্রার পুনরুৎপত্তি ক্ষমতার কথা উল্লেখ করেন। তাহলে দ্বিতীয় স্লাইডে আমরা চলে আসি। দেখো, কোন কোষের কারণে হাইড্রাকে অমর প্রাণী বলা হয়? তাহলে অনেকে প্রশ্ন করে যে আপু, হাইড্রাকে কি কখনো মেরে ফেলা যাবে না? সবার মনের মধ্যে হাইড্রাকে মারার জন্য এক প্রবল বাসনা, ইচ্ছা, তীব্র আকাঙ্ক্ষা। ওকে, তাহলে হাইড্রাকে অমর প্রাণী কেন বলা হচ্ছে?
হাইড্রার কি এমন পাওয়ার আছে যার কারণে হাইড্রাকে কখনো মারা যাবে না? তাহলে এই অমর ক্ষমতাটা বললেই আমাদের সবার প্রথমে যেই শব্দটা মাথায় চলে আসবে সেই শব্দটা হচ্ছে টটিপটেন্সি। এই টটিপটেন্সি শব্দটা তোমরা হাইড্রাতেও পাবে, আবার হচ্ছে তোমাদের উদ্ভিদ বিজ্ঞান তার মানে বায়োলজি ফার্স্ট পেপারের 11তম অধ্যায়ও পাবে। টটিপটেন্সি মানে হচ্ছে পুনরুৎপত্তি ক্ষমতা। আমার যদি একটা হাত কেটে দেওয়া হয়, সেই হাত থেকে পুনরায় একটা সঞ্চারী গজায় গেল, তাহলে আমার হাতের এই যে ক্ষমতা একটা পূর্ণাঙ্গ সঞ্চারী জন্ম দেওয়ার, এই ক্ষমতাটাকে আমরা বলবো টটিপটেন্সি বা পুনরুৎপত্তি। তাহলে হাইড্রার এই টটিপটেন্সি বা পুনরুৎপত্তি ক্ষমতাটা আছে এমন একটি স্পেশাল কোষের জন্য, যে কোষটা যে কোনো কোষে রিপ্লেসমেন্ট করতে পারে। হাইড্রার যদি তোমার কোষিকার কোন একটা কোষ নষ্ট হয়ে যায়, দেহকাণ্ডের কোন একটা কোষ নষ্ট হয়ে যায়, পদচাকতি বা পদতলের কোন একটা কোষ নষ্ট হয়ে যায়, তাহলে যে কোনো কোষ নষ্ট হয়ে গেলে সেই কোষকে রিপ্লেস করার ক্ষমতা আমাদের যে কোষটা রয়েছে হাইড্রার, সেই কোষের নাম হলো ইন্টারস্টিশিয়াল কোষ। তাহলে হাইড্রাকে অমর বলা হচ্ছে কারণ হাইড্রার কোনো একটা অংশ যদি ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সেই ক্ষতিগ্রস্ত অংশটাকে পুনর্নির্মাণ করার জন্য আমাদের একটা টটিপটেন্ট সেল আছে, যে সেলটা হলো ইন্টারস্টিশিয়াল কোষ। নিউরোসাইট হচ্ছে গিয়ে তোমার প্রতিরক্ষা, চলন, খাদ্য গ্রহণ এইসব কাজে সাহায্য করবে। পেশি আবরণী কোষের কাজ হচ্ছে ওরা হাইড্রাকে আবরণ দিবে, আবার হচ্ছে পেশির মতো সংকুচিত প্রসারিত হয়ে হাইড্রার চলনে সাহায্য করবে। জনন কোষ, শুক্রাণু আর ডিম্বাণু ওরা কি করবে? ওরা হচ্ছে গিয়ে জনন কাজে পার্টিসিপেট করবে। তাহলে এটা অ্যান্সার হবে ইন্টারস্টিশিয়াল কোষ। হাইড্রা কোন পর্বের প্রাণী? আমরা জানি যে পরিফেরা হচ্ছে আমাদের শ্রেণীবিন্যাসে একদম লো ক্লাসের, একদম নিম্ন শ্রেণীর প্রাণী। তাহলে পরিফেরার পরে আমাদের পরিফেরার এক্সাম্পলের মধ্যে কি কি ছিল? আমাদের যত প্রকারের স্পঞ্জ আছে, স্পঞ্জ গুলা হচ্ছে তোমার পরিফেরার মধ্যে পড়তেছে। স্পঞ্জ। নেমাটোডা, প্লাটিহেলমিনথিস আর নেমাটোডা এই দুইটা ছিল কৃমির দুইটা পর্ব। এর মধ্যে নেমাটোডা পরে হচ্ছে যে কৃমির আন্ডারে, তাদেরকে আমরা বলি হচ্ছে গোল কৃমি। নেমাটোডা হচ্ছে গিয়ে যেই কৃমির আন্ডারে পড়বে তাকে আমরা বলবো হচ্ছে গোল কৃমি। অ্যানিলিডা, অ্যানিলিডার আন্ডারে পড়বে হচ্ছে গিয়ে আমরা যে জিনিসটাকে সবচেয়ে বেশি অপছন্দ করি, জোক আর হচ্ছে কেঁচো। আমরা যত বড়ই বীর পুরুষ হয়ে যায় না কেন, আমরা সবাই এই জোক আর কেঁচো কিন্তু মারাত্মক ভয় পাই। তাহলে হাইড্রা, জেলিফিশ এই সব কিছু পড়বে হচ্ছে নিডারিয়ার আন্ডারে। তাহলে হাইড্রা কোন পর্বের প্রাণী? নিডারিয়া। কোনটি সবুজ বর্ণের হাইড্রা? তোমরা তোমাদের বায়োলজি ডিকশনারি বানাবা, খাতার পিছনে একটা পৃষ্ঠা নিয়ে সেখানে লিখে রাখো যে যেখানেই তোমার ক্লোরো শব্দটা থাকবে, ক্লোরো মানে হচ্ছে ক্লোরোফিল ইন্ডিকেট করে, আর ক্লোরোফিলের বর্ণ হচ্ছে সবুজ। ক্লোরো মানেই হচ্ছে তোমার ক্লোরোফিল বা সবুজ বর্ণ ইন্ডিকেট করবে, তাহলে ক্লোরো মানেই হলো তোমার কি বলতো? সবুজ। যদি আমার এখানে ইরাইথ্রো কথাটা থাকে, ইরাইথ্রো শব্দের মানে হচ্ছে লাল। ইরাইথ্রো মানে হচ্ছে গিয়ে লাল। লিউকো শব্দটার মানে হচ্ছে শ্বেত বা কালারলেস, বর্ণহীন। ইউরাইথ্রো মানে হচ্ছে লাল আর লিউকো মানে হচ্ছে শ্বেত বা বর্ণহীন। আর যেখানে সায়ানো কথাটা পাবা, সায়ানো মানেই হচ্ছে শুধুমাত্র সবুজ বা শুধুমাত্র নীল না, সায়ানো মানে হচ্ছে নীলাভ সবুজ। সায়ানো মানে হচ্ছে নীলাভ সবুজ। তাহলে সবুজ বর্ণের হাইড্রা বললে দেখো পেলমাটোহাইড্রা অলিগেকটিস, হাইড্রা ভালগারিস। এই যে হাইড্রা ভালগারিস এটা হচ্ছে কি বর্ণহীন, তারপরে এটা হচ্ছে অনেকটা স্বচ্ছ, ট্রান্সপারেন্ট। এটা হচ্ছে গিয়ে ওর গৃহীত খাদ্যের প্রকৃতি অনুযায়ী ওর বর্ণ চেঞ্জ করে। হাইড্রা গ্যাঙ্গেটিকা, এটার বর্ণ তোমাদের বইতে স্পষ্ট করে দেওয়া নেই। এই যে দেখো এখানে ক্লোরো শব্দটা আছে, আর আমরা বলেছিলাম ক্লোরো মানে কি? সবুজ। তাহলে সবুজ বর্ণের হাইড্রা কি হবে? ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা। এবং ক্লোরোহাইড্রা ভিরিডিসিমার নাম আমরা হাইড্রা চ্যাপ্টারে আরেকটা টপিকের মধ্যে পেয়েছিলাম। একটু মনে করার চেষ্টা করো তো কোথায় আছে এই নামটা? ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা আছে হচ্ছে হাইড্রার মিথজীবিতার মধ্যে। আশা করি তোমরা মনে করতে পেরেছো, হাইড্রার মিথজীবিতার মধ্যে। হাইড্রা আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? তাহলে হাইড্রা এখানে একটা ব্যাপার আছে, একটা হচ্ছে হাইড্রার নামকরণ করেন কোন বিজ্ঞানী,
আরেকটা হলো হাইড্রা আবিষ্কার করেন কোন বিজ্ঞানী। আমাকে যদি হাইড্রার নামকরণের কথা বলা হয় তাহলে সে দ্যাট উইল বি ক্যারোলাস লিনিয়াস। তাহলে আমার দ্বিপদ নামকরণ, ত্রিপদ নামকরণ, শ্রেণীবিন্যাসের জনক, হাইড্রার নামকরণ, এই সব কিছুর বিপরীতে রয়েছে ক্যারোলাস লিনিয়াস। ল্যামার্কার ভার্নার আমরা এই চ্যাপ্টারে পাবো না। তাহলে হাইড্রার পুনরুৎপত্তির ক্ষমতা বা হাইড্রা আবিষ্কার করেছে বিজ্ঞানী আব্রাহাম ট্রেমব্লে। তাহলে হাইড্রার আবিষ্কারক বা হাইড্রার পুনরুৎপত্তি ক্ষমতার আবিষ্কারক হচ্ছে কে বলতো? আব্রাহাম ট্রেমব্লে। হাইড্রা কোন শ্রেণীর অন্তর্গত? তাহলে আমাদের যে শ্রেণীগুলো রয়েছে এর মধ্যে হাইড্রা শ্রেণী কোনটা হবে দেখো, ইনসেক্টা, অ্যারাকিনিডা, ক্রাস্টাসিয়া, এটা হচ্ছে আর্থ্রোপোডার আন্ডারে পড়ছে, আর্থ্রোপোডা। এরপরে দেখো অ্যান্থোজোয়াটা অত বেশি প্রচলিত না, রেপ্টিলিয়াটা হচ্ছে সরীসৃপ, এটা হচ্ছে আমাদের কর্ডাটা শ্রেণীর আন্ডারে পড়া একটা শ্রেণী। তাহলে আমাদের হাইড্রা যেটা আছে এটা যে শ্রেণীর আন্ডারে পড়ে সেটা হলো হাইড্রোজোয়া। হাইড্রা কিসের আন্ডারে পড়ে বলতো? হাইড্রা পড়বে হচ্ছে হাইড্রোজোয়ার আন্ডারে। ওকে, নিচের কোনটি দ্বিভ্রূণস্তরী প্রাণী? দ্বিভ্রূণস্তরী প্রাণী আমরা সেই ছোটবেলায় পড়েছিলাম যে আমাদের সবার জীবনের উৎপত্তি হয়েছে কিসের থেকে বলতো? জাইগোট থেকে। হ্যাপ্লয়েড, শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়ে তৈরি করে হচ্ছে গিয়ে আমাদের জাইগোট। এই জাইগোটটা ঠিকই তোমার ডিপ্লয়েড, কিন্তু ওর মধ্যে কোষ আছে কয়টা? একটা। তার মানে এককোষী জাইগোট। ডিপ্লয়েড হওয়া সত্ত্বেও ওরা হচ্ছে এককোষী জাইগোট। এই এককোষী জাইগোটটা মাইটোসিস করে করে তোমার বহুকোষী মরুলা, সেখান থেকে কোষগুলো একটা স্তর তৈরি করে ব্লাস্টুলা, সেই কোষগুলা তোমার তিনটা স্তর তৈরি করবে গ্যাস্ট্রুলা দশা। সেই গ্যাস্ট্রুলা দশাতে আমরা হচ্ছে গিয়ে টোটাল 3টা লেয়ার দেখতে পারি, কোন কোন প্রাণীতে 2টা, ঠিক আছে, 3টা লেয়ার দেখতে পারি। একদম বাইরের দিকে হচ্ছে আমাদের বহির্ত্বক বা একটোডার্ম, ডার্মিস মানে হচ্ছে ত্বক, মাঝখানে থাকবে হলো মেসোডার্ম এবং একদম ভিতরে থাকবে হচ্ছে এন্ডোডার্ম। সাধারণত আমাদের হয় একটো আর এন্ডোডার্ম থাকে বা 3টা স্তরই থাকে। যে সকল প্রাণীদের দেহে 2টা ভ্রূণ স্তর থাকে অর্থাৎ শুধুমাত্র একটো আর এন্ডোডার্ম থাকে তাদেরকে আমরা বলি দ্বিভ্রূণস্তরী প্রাণী, ইংরেজিতে ডিপ্লোব্লাস্টিক। আর যাদের দেহে 3টা ভ্রূণ স্তরই থাকে তাদেরকে আমরা বলি ত্রিভ্রূণস্তরী প্রাণী বা ট্রিপ্লোব্লাস্টিক। তাহলে আমরা এভাবে মনে রাখবো সহজে। দেখো আমরা আমাদের প্রাণী জগতে যে 9টা মুখ্য পর্ব রয়েছে এর মধ্যে যত নিচ থেকে উপরের দিকে উঠবো পর্বগুলো তত বেশি ডেভেলপড হবে, উন্নত হবে। তাহলে একদম নিচের দিকে রয়েছে আমাদের পরিফেরা। পরিফেরা হলো কোষীয় মাত্রার গঠন সম্বলিত প্রাণী। তার মানে ওর বডিতে কোষ ঠিকই আছে কিন্তু সে কোষগুলা মিলিত হয়ে কোনো টিস্যু তৈরি করতে পারে না, ওরা এতটাই গরিব, ঠিক আছে। এই জন্য পরিফেরার বডিতে আমরা কোনো ভ্রূণ স্তর পাই না, কারণ ওর তো কোনো টিস্যুই তৈরি হচ্ছে না যেগুলো কিনা ভ্রূণের স্তর তৈরি করবে। এরপরে চলে আসো নিডারিয়া। তাহলে এই যে তোমার নিডারিয়া, এই নিডারিয়াটার ক্ষেত্রে তোমার আমরা কয়টা স্তর পাবো? 2 নাম্বার পর্ব, তাহলে 2টা স্তর, এটা এইভাবে করে মনে রাখবা। 1 নাম্বার পর্বে কোনো স্তর নাই, 2 নাম্বার পর্ব দেখে 2টা স্তর। প্লাটিহেল মেন্থিস থেকে শুরু করে কর্ডাটা পর্যন্ত যেহেতু 3-এর বেশি ভ্রূণের স্তর হওয়া পসিবল না, সো ওদের ভ্রূণ স্তর কয়টা হবে? 3টা। ওদের ভ্রূণ স্তর হবে টোটাল 3টা। তাহলে দেখো আমাদের টিনিয়া সোলিয়াম, এই টিনিয়া সোলিয়াম হচ্ছে গিয়ে তোমার প্লাটিহিল মেন্থিস, গোলকৃমি। ফ্যাসিওলা হেপাটিকা হচ্ছে চ্যাপ্টার কৃমি। টিনিয়া সোলিয়াম চ্যাপ্টার কৃমি, ফ্যাসিওলা হেপাটিকাও চ্যাপ্টার কৃমি। হিরোডো মেডিসিনালিস হচ্ছে যোগ, এটা হচ্ছে অ্যানেলিডা। তাহলে আমরা জানি প্লাটিহেল মেন্থিস, অ্যানেলিডা ওরা সবাই ত্রিভ্রূণস্তরী ট্রিপ্লোপ্লাস্টিক প্রাণী। তাহলে এটা অ্যান্সার হবে হাইড্রা, কারণ হাইড্রা কিসের মধ্যে পড়ে? পরিফেরা। 2 নাম্বার পর্ব, নিডারিয়া। তাহলে 2 নাম্বার পর্ব কয়টা স্তর থাকবে? 2টা স্তর থাকবে। 2 নাম্বার পর্ব তাহলে 2টা স্তর থাকবে। ওকে, আচ্ছা এবারে চলে আসো। দেখো হাইড্রার ক্ষেত্রে কোন প্রতিসাম্যতা পরিলক্ষিত হয়? আমরা হাইড্রার ক্ষেত্রে কোন প্রতিসাম্যতাটা দেখবো? দেখো
আমরা একটু সিরিয়ালি তোমাদেরকে বলে দিই। আমাদের প্রতিসাম্যতা মানে ছিল যে কোন একটা প্রাণীর দেহকে আমি যদি মধ্য অক্ষ বরাবর, মাঝখান বরাবর সমান 2 ভাগে ভাগ করতে পারি, কোন প্রাণীর দেহকে আমি যদি মাঝখান বরাবর সমান 2 ভাগে ভাগ করতে পারি, তাহলে সেটাকে আমরা বলি প্রতিসাম্যতা বা সিমেট্রি। আমরা বলতে পারি প্রতিসাম্যতা বা সিমেট্রি। তাহলে এই যে তোমার প্রতিসাম্যতা বা সিমেট্রি, এই সিমেট্রিকে আমরা ব্রড হেডিং এ 3 ভাগে ভাগ করতে পারি। তোমাদের বইতে 5 ভাগে একেবারে লেখা আছে, কিন্তু একটু আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করি। প্রতিসাম্যতা বা সিমেট্রিকে আমরা 3টে আন্ডারে ফেলে দিচ্ছি। প্রথমে হচ্ছে গিয়ে অপ্রতিসাম্য, তার মানে যাকে আমরা কোনোভাবেই ভাগ করতে পারবো না। অপ্রতিসাম্য, যাকে কোনোভাবেই ভাগ করা যাবে না, যাকে শুধুমাত্র একবার সমান 2 ভাগে ভাগ করা যাবে, যাকে একের অধিকবার সমান 2 ভাগে ভাগ করা যাবে। কয়বার ভাগ করা যাচ্ছে সমান 2 ভাগে তার উপরে ডিপেন্ড করে। তাহলে দেখো, যারা হচ্ছে অপ্রতিসাম্য এর মধ্যে পড়বে আমাদের কোন কোন পর্ব? পরিফেরা। পরিফেরা, ঠিক আছে। একবার ভাগ করা যায় কাদের? এটা হচ্ছে সবচেয়ে বেশি, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মলাস্কা এবং হচ্ছে তোমার কর্ডাটা। মলাস্কার মধ্যে গ্যাস্ট্রোপোডা একটা শ্রেণী আছে যারা কিনা অপ্রতিসাম্য, পিলাগ্লোবোসা। ঠিক আছে, গ্যাস্ট্রোপোডা হচ্ছে পিলাগ্লোবোসা, এটা কিন্তু অপ্রতিসাম্য। আর একের অধিকবার যদি সমান 2 ভাগে ভাগ করা যায়, এর মধ্যে একটা হচ্ছে যদি গোলাকার সাইজের হয়, সেটা হলো গোলীয় প্রতিসাম্য। তার মানে একটা গোলাকারকে তার ব্যাস বরাবর যত ভাগে ভাগ করা যাবে। এটা যদি একটা সিলিন্ডার শেপের হয়, তাহলে তাকে আমরা বলবো হচ্ছে অরীয় প্রতিসাম্য। সিলিন্ডারকে যত ভাগে ভাগ করা যাবে ততবার ভাগ করতে পারবো। আর যদি কোনো প্রাণীর দেহে সদৃশ অঙ্গের সংখ্যা 1 জোড়া হয় বা একটি হয়, তাহলে তার দেহকে আমরা 2টা তল দ্বারা সমান 4 ভাগে ভাগ করি। 2টা তল দ্বারা সমান 4 ভাগে ভাগ করি। এটাকে আমরা বলি দ্বি-অরীয় প্রতিসাম্যতা। তাহলে আমাদের যতগুলো নতুন পর্বভুক্ত প্রাণী আছে, এর মধ্যে আমাদের গোলীয় প্রতিসাম্যতার মধ্যে কোনো মুখ্য পর্ব পড়বে না, অরীয় প্রতিসাম্যতার মধ্যে পড়বে হচ্ছে নিডারিয়া। তার মানে ওদের দেহ সিলিন্ডার আকৃতি হবে এবং সেই সিলিন্ডারটাকে আমরা অনেকবার, একের অধিকবার সমান 2 ভাগে ভাগ করতে পারবো। তাহলে আমাদের যে মুখ্য পর্বগুলো রয়েছে, এর মধ্যে পরিফেরা হচ্ছে অপ্রতিসাম্য, নিডারিয়া হচ্ছে অরীয় প্রতিসাম্য, আর বাকি সবগুলা হবে আমাদের দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। সবগুলো কি হবে? দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। মাত্র একটা তল বরাবর সমান 2 ভাগে আমরা ভাগ করতে পারবো। তাহলে দেখো, আমরা এখানে অ্যান্সার করে ফেলি যে গোলীয় প্রতিসাম্যর মধ্যে পড়ে হচ্ছে হেলিওজোয়া, ভলভক্স, রেডিওলারিয়া, এগুলা মাইনর পর্ব। অপ্রতিসাম্যর মধ্যে পড়বে হচ্ছে পরিফেরা। দ্বি-অরীয় প্রতিসাম্যের মধ্যে পড়ে হচ্ছে গিয়ে 2টা গৌণ পর্ব, টিনোফোরা আর হচ্ছে সিউলোপ্লানা। টিনোফোরা আর সিউলোপ্লানা। তাহলে অ্যান্সার হবে অরীয় প্রতিসাম্যতা। প্রতিসাম্যতা এবং সিলোম, এই 2টা টপিক আমাদের বায়োলজি ফার্স্ট পেপারের থেকে এমসিকিউর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এবং প্রতিসাম্যতা, সিলোম তোমাদেরকে রিটেনের জন্য, অনেক সময় ডিউতে রিটেন আসে, রিটেনের জন্য যেভাবে ভালো করে পড়তে হবে, এমসিকিউর জন্য উদাহরণগুলো একদম ঠোঁটস্থ মুখস্থ করে ফেলতে হবে, একদম আউট হওয়া প্রশ্ন। জননাঙ্গ সৃষ্টি হয়, আমরা জানি যে হাইড্রার জীবনে যখন অনেক বেশি দুঃখ মানে ওরা যখন প্রতিকূল পরিবেশের সম্মুখীন হয়, তখন ওরা বেশি খানাদানা পাচ্ছে না। খানাদানা না পেলে আমাদের হাইড্রার ইন্টারস্টিশিয়াল কোষগুলা বিভাজিত হয়ে মুকুল তৈরি করতে পারে না। মুকুলের পরিবর্তে ওরা তৈরি করে হচ্ছে জননাঙ্গ। ছেলেদের ক্ষেত্রে শুক্রাশয়, মেয়ে হাইড্রার ক্ষেত্রে ডিম্বাশয়। তাহলে এই প্রতিকূল পরিবেশটা কখন হবে? এই প্রতিকূল পরিবেশটা তৈরি হবে হচ্ছে কি যখন খাবারের অপ্রতুলতা, খাবার প্রচুর প্রচুর পরিমাণে পাওয়া যাবে গরমকালে, বসন্তকালে, কিন্তু কম পাওয়া যাবে হেমন্ত আর শীতকালে। তোমাদের বইতে আরেক জায়গায় কিন্তু শরৎকালের কথা লেখা আছে। তাহলে তোমরা হেমন্ত, শীত আর হচ্ছে শরৎ, এই 3টা একটু ভালো করে মনে রাখবা, হেমন্ত, শীত এবং শরৎ। মুখছিদের চারদিকে ও পাদচাকতিতে কোন ধরনের কোষের আধিক্য থাকে? কোন ধরনের কোষের আধিক্য মুখছিদের চারদিকে এবং পাদচাকতিতে থাকে? তার মানে আমরা বুঝতে পারতেছি যে মুখছিদের চারদিকে যে কোষটা
সবচেয়ে বেশি এনজাইম বা তরল পদার্থ ক্ষরণ করবে সেই কোষটা সবচেয়ে বেশি পরিমাণে থাকবে। পদচাকতির চারপাশে যে কোষটা সবচেয়ে বেশি আঠালো রস ক্ষরণ করবে সে সবচেয়ে বেশি পরিমাণে থাকবে। তাহলে মুখচিতের চারিদিকে এবং পদচাকতিতে অবশ্যই পেশি আবরণী কোষ থাকে না, এটা পুরা দেহের বাইরে আবরণী জুড়ে থাকে। স্নায়ু কোষ থাকে হচ্ছে গিয়ে তোমার মেসোগ্লিয়াতে। একটু আর এন্ডোডার্মের মাঝখানে যে অকোষীয় লেয়ার আছে সেই মেসোগ্লিয়াতে বেশি পরিমাণে থাকে স্নায়ু কোষ। সংবেদী কোষ থাকে দুইটা পেশি আবরণী কোষের ফাঁকে। তাহলে আমাদের সবচেয়ে বেশি কোনগুলো থাকে? মুখছিতের চারদিকের পাদচাকতিতে গ্রন্থি কোষ। ওরা হচ্ছে গিয়ে মুখছিতের চারপাশে হচ্ছে গিয়ে এনজাইম এবং পদচাকতির চারপাশে আঠালো রস ক্ষরণ করতে সাহায্য করে। হাইড্রাতে নেমাটোসিস্ট ব্যাটারি কোথায় থাকে? আমরা জানি নেমাটোসিস্ট ব্যাটারি জিনিসটা এমন একটা অঙ্গ, নেমাটোসিস্ট ব্যাটারি হচ্ছে এমন একটা অঙ্গ যেটা তোমার কোশিকার চারপাশে অসংখ্য থাকবে এবং সেই নেমাটোসিস্ট ব্যাটারির ভেতরেই তৈরি হবে হচ্ছে নিডোসাইট। তাহলে আমাদের নেমাটোসিস্ট ব্যাটারি সবচেয়ে বেশি কোথায় থাকবে বলতো? কোশিকার বহিঃপ্রাচীরে। বাইরের প্রাচীরে থেকে ওরা হচ্ছে কি সব পারপাস সার্ভ করবে। ভলভেন্টের বৈশিষ্ট্য কি? আমরা জানি এখানে কিছু শব্দের মধ্যে পার্থক্য তোমরা বুঝে নাও। যে আমি যদি বলি নিডোসাইট, নিডোসাইট মানে হচ্ছে একটা পরিণত কোষ, সাইট মানে হচ্ছে ম্যাচিউরড সেল, পরিণত হাইড্রার কোষ। আমি যদি বলি নিডোব্লাস্ট, বি দিয়ে বেবি, বি দিয়ে ব্লাস্ট, তার মানে ব্লাস্ট হচ্ছে অপরিণত কোষ। অপরিণত কোষ। আরেকটা শব্দ হচ্ছে নিডোসিল। নিডোসিল মানে হচ্ছে শক্ত কাঁটার মতো অংশ যেটা চাপ দিলে নেমাটোসিস সূত্রক বাইরে নিক্ষিপ্ত হবে। আর সবার লাস্টে হচ্ছে নেমাটোসিস্ট। নেমাটোসিস্ট মানে হচ্ছে চাবুকের মতো সূত্র, চাবুকের মতো সূত্র যেটা কিনা হিপনোটক্সিন নামক বিষ দ্বারা একটা তোমার হচ্ছে গিয়ে থলির মতো অংশে পরিপূর্ণ থাকে। তাহলে তোমার এই যে থলে আছে, যে থলের ভিতরে হিপনোটক্সিন থাকে, তার মধ্যে যে বারবিউল কাঁটা আছে এবং যে লম্বা সূত্রটা আছে, এই পুরাটাকে আমরা একসাথে বলি হচ্ছে নেমাটোসিস্ট, চাবুকটা। ঠিক আছে? তাহলে আমাদের এই যে তোমার নিডোসাইট কোষ, এই নিডোসাইট কোষটা নিডারিয়া পর্বভুক্ত প্রাণীদের দেহে 23 রকমের নিডোসাইট পাওয়া যায়। কয় রকমের? 23 রকমের। এর মধ্যে আমরা হাইড্রাতে হচ্ছে কয় ধরনের পাবো? 4 ধরনের নেমাটোসিস্ট বা নিডোসাইট পাবো। 4 ধরনের নিডোসাইট পাবো। স্টিনোটিল বা পেনিট্রেন্ট, ভলভেন্ট, স্ট্রেপটোলিন গ্লুটিনেন্ট, স্টেরিওলিন গ্লুটিনেন্ট। তাহলে এদের মধ্যে ভলভ্যান্টের বৈশিষ্ট্য কোনটা? ওর কোনো শ্যাফট থাকে না, অবশ্যই শ্যাফট থাকে। বারবার বারবিউল উপস্থিত, এটা কারা থাকে বলতো? এটা স্টিনোটিনের থাকে। বারবার বারবিউল, এই দুটা কাটা থাকে হচ্ছে স্টিনোটিলের। সূত্রকে ক্ষুদ্র ক্ষুদ্র কাটা বিদ্যমান, কাট থাকে হচ্ছে গিয়ে তোমার স্টিনোটিল বা পেনিট্রেন্টে, আর হচ্ছে স্ট্রেপটোলিন লুটিনেন্টে। স্টেরিওলিন আর ভলভেন্টে কোনো কাটা থাকে না, সূত্রকের অগ্রভাগ বন্ধ, এটা হবে অ্যান্সার। ওদের যে তোমার এরকম ছোট তোমার শ্যাফটটা, এই শ্যাফট থেকে যে সূত্রকটা বের হয়েছে কাটাবিহীন, এটার অগ্রভাগ থাকবে হচ্ছে বন্ধ। একবার ব্যবহৃত নেমাটোসিস্টের পরিণতি কি হবে? যদি একবার ব্যবহার হয়ে গেল তার মানে সেই নেমাটোসিস্টটা তোমার হচ্ছে কি শ্যাফট থেকে বের হয়ে ছুঁড়ে মেরে খাবার গ্রহণ করে ফেললো, শিকার করলো বা চলনে সাহায্য করলো, তখন সেটা করবে কি? দেহের অন্যান্য উপাদানের সাথে সাথে সিলেন্ট্রনে গমন করবে, পরিপাক হয়ে যাবে এবং ওই নেমাটোসিস্টের ক্ষতিপূরণ করে দিবে আমাদের আরেকটা ইন্টারস্টিশিয়াল কোষ। তাহলে একবার ব্যবহৃত নেমাটোসিস্টের পরিণতি কেমন হবে? দেহের বাইরে নিষ্ক্রান্ত হয় না, পুনরায় কর্মক্ষম হয়, অন্য কোষে পরিবর্তিত হয়। এটার অ্যান্সার হবে দেহে পরিপাক হয়ে যায়। ঠিক আছে? কোন ধরনের নেমাটোসিস্টের সূত্রক চাবুকের ন্যায় কাঁটাযুক্ত? আমরা বলেছিলাম পেনিট্রেন্টে তোমার কাঁটা থাকে, সেই কাঁটাগুলা কেমন? বড় 3টা কাঁটা হচ্ছে বার্ব, আর ছোট ছোট ক্ষুদ্র কাঁটার মতো হচ্ছে বারবিউল। তাহলে বারবার বারবিউল গুলা হচ্ছে কম্পারেটিভলি বড় কাঁটা। তারা
বার্ব আর বারবিউল হচ্ছে কম্পারেটিভলি বড় কাঁটা। ভলভেন্টে কোনো কাঁটা থাকে না। স্টেরিওলিন গ্লুটিনেন্টে কোনো কাঁটা নাই, তাহলে কাঁটা আছে স্ট্রেপটুলিন গ্লুটিনেন্টে। তাহলে স্ট্রেপটুলিন গ্লুটিনেন্টের যে পুরো নেমাটোসিস্টের চাবুকটা, সেই চাবুকের পুরো সমগ্র বহিতক জুড়ে আমাদের ক্ষুদ্র 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 কাঁটার মতো অংশ থাকে। হাইড্রা কোন কোষ বুদবুদ তৈরি করে? হাইড্রা যদি বুদবুদ তৈরি করে তাহলে সেই বুদবুদ ফেটে যাওয়ার মাধ্যমে যে গতি তৈরি হয়, সে গতিশক্তি দিয়ে হাইড্রা পানির মধ্যে অনেক দূর ভেসে চলে যেতে পারে। তাহলে হাইড্রার বুদবুদ সৃষ্টি করবে কে? দেখো এখানে ইন্টারস্টিশিয়াল কোষ করে হচ্ছে পুনরুৎপত্তি, ও অন্য যে কোনো কোষে রূপান্তরিত হবে, কিন্তু সেই কোষের কাজ করবে না, ও জাস্ট সেই কোষটা তৈরি করে দিবে। তাহলে হাইড্রা ইন্টারস্টিশিয়াল কোষ হবে না। সংবেদী কোষ হচ্ছে কি করবে? চাপ, তাপ এই বিভিন্ন ধরনের উদ্দীপনা গ্রহণ করে স্নায়ু কোষকে প্রেরণ করবে। তাহলে সংবেদী বা সেন্সরির কাজ হচ্ছে উদ্দীপনা গ্রহণ করা। তাহলে দুইটা আমাদের অপশনে সবচেয়ে বেশি কনফিউশন হবে, একটা হলো এপিডার্মিসের গ্রন্থি কোষ, একটা হলো এন্ডোডার্মিসের গ্রন্থি কোষ। তোমাদের কাছে কি মনে হয় বুদবুদ তৈরিতে ভূমিকা কার থাকতে পারে? গ্রন্থি কোষ মানে কি? কিছু ধরনের তরল পদার্থ ক্ষরণ করবে। তাহলে এক ধরনের তরল পদার্থ হতে পারে পরিপাকের এনজাইম, আরেকটা হতে পারে চলনের জন্য আঠালো রস, হতে পারে বুদবুদ। তাহলে যদি দেহের ভিতরের কোষগুলা বুদবুদ তৈরি করে, এটা কি দেহের বাইরে যাবে? যাবে না। এটা ভিতরে থেকে শুধুমাত্র এনজাইম গুলা পরিপাক করতে পারে। তাহলে দেহের বাইরে যেতে হলে আমার বুদবুদ তৈরি করতে হবে কাকে? এপিডার্মিসকে নাকি এন্ডোডার্মিসকে? অবশ্যই এপিডার্মিসকে, কারণ বুদবুদের কাজই তো বাইরে গিয়ে ভেঙে গিয়ে হাইড্রাকে ভাসতে সাহায্য করা, পানিতে চলতে সাহায্য করা। তাহলে অ্যান্সার হবে এপিডার্মিসের গ্রন্থি কোষ। হাইড্রার কিউটিকল সৃষ্টি হয় কোন কোষে নিঃসৃত রসে? আমরা জানি যে হাইড্রার বহিত্বকের সমগ্র অংশ জুড়ে বড় বড় স্তম্ভের মতো যে কোষগুলো থাকে, সেগুলোকে আমরা বলি পেশি আবরণী কোষ। তাহলে এই যে পেশি আবরণী কোষ, এই পেশি আবরণী কোষের একদম উপর দিকে ছোট ছোট কিউটিকল দানা থাকে, যে কিউটিকল দানাগুলা কিউটিকল ক্ষরণ করে। এই যে কিউটিকল ক্ষরণ করছে, আমরা জানি কাইটিনের সাথে মোম জাতীয় লিপিড যুক্ত হয়ে কিউটিকল তৈরি করে। এই কিউটিকল গুলো পুরো পেশি আবরণী কোষের উপরে এক ধরনের মিউকাস আবরণী তৈরি করে। তাহলে কিউটিকল দানা সৃষ্টি করবে কে? পেশি আবরণী কোষ। অ্যামিবার কোষ সাধারণত গ্রন্থি কোষে থাকে, আর ইন্টারস্টিশিয়াল কোষ তো পুনরুৎপত্তি করবে। কোনটি হাইড্রার গ্যাস্ট্রোডার্মিসে থাকবে না? আমাদের মনে রাখতে হবে যে আমাদের হাইড্রার এপিডার্মিস বা এক্টোডার্মে হচ্ছে 7টা কোষ আছে। পেশি আবরণী কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, সংবেদী কোষ, স্নায়ু কোষ, গ্রন্থি কোষ, জনন কোষ এবং নিডোসাইট, 7টা। এই 7টার মধ্যে এন্ডোডার্মিস বা গ্যাস্ট্রোডার্মিসে 2টা কোষ থাকে না। মনে রাখার সহজ উপায় হচ্ছে জনি, এটা হচ্ছে কি এন্ডোডার্মিস থাকে না, জনি থাকে না। জ দিয়ে হচ্ছে জনন কোষ, শুক্রাণু আর ডিম্বাণু, আর নি দিয়ে হচ্ছে নিডোসাইট। জ দিয়ে হচ্ছে জনন কোষ, আর নি দিয়ে হচ্ছে নিডোসাইট। তাহলে আমার অ্যান্সার কি হবে বলতো? স্নায়ু কোষ, সংবেদী কোষ, গ্রন্থি কোষ এসবগুলো এপিডার্মিসে আছে। তাহলে অ্যান্সার হবে নিডোসাইট। কোনটি হাইড্রার দেহে দেখা যায়? মেসোগ্লিয়া, হিমোসিল। সাধারণত হিমোসিল হচ্ছে রক্তপূর্ণ দেহ গহ্বর। তাহলে এই রক্তপূর্ণ দেহ গহ্বর পাওয়া যায় উন্মুক্ত রক্ত সংবহনযুক্ত হিমোসিল। স্ক্লেরাইট, তাহলে বহিঃখণ্ড স্ক্লেরাইট, এটা পাওয়া যায় আর্থ্রোপোডাদের দেহে বা ঘাসফড়িং এর দেহে। মায়োফাইব্রিল মানে হচ্ছে পেশিতন্তু, এটা হচ্ছে আমরা মানুষের দেহে এবং অন্যান্য স্তন্যপায়ীদের দেহ দেখতে পারি। তাহলে হাইড্রাতে আমাদের একটু আর এন্ডোডার্মের মাঝখানে যেহেতু কোনো মেসোডার্ম নেই, ওরা যেহেতু দ্বিভ্রূণস্তরী প্রাণী, তো এই দুইটা স্তরকে সাপোর্ট দিবে, মাঝখানে ভিত্তি দিবে এই অকোষীয় মেসোগ্লিয়া স্তর। তাহলে হাইড্রার দেহে কোনটা দেখা যায়? মেসোগ্লিয়া। নিডোসাইট কোষ কোথায় পাওয়া যায়? ওই যে আমরা বলেছিলাম যে নিডোসাইটটা একমাত্র কার হচ্ছে গিয়ে AK-47 রাইফেল, কার হচ্ছে উল্লেখযোগ্য ক্যারেক্টার, এটা হবে হাইড্রা। তাহলে নিডোসাইট কোষ আমরা কোথায় দেখতে পাই? হাইড্রার দেহে দেখতে পাই। হাইড্রা নিডোসাইট সবচেয়ে বেশি থাকে কোথায়? দেখো দেহকাণ্ডে কিন্তু নিডোসাইটের তেমন কোনো কাজ নেই, হাইপোস্টোম তেমন কোনো কাজ নেই। পদচাকতিতে ঠিক আছে, ওরা চলনে মাঝে মধ্যে সাহায্য করে, কিন্তু সবচেয়ে বেশি থাকে কোষিকায়, কারণ কোষিকা চলন, জনন, অঙ্গচালনা, আত্মরক্ষা এই সব ধরনের কাজে সাহায্য করে। কোন নেমাটোসিস্টে হিপনোটক্সিন থাকে? দেখো হিপনো শব্দটার মানে হচ্ছে অবশ করে ফেলা, আর টক্সিন মানে হচ্ছে তোমার বিষ। তাহলে প্রোটিন আর ফেনল দ্বারা গঠিত এমন একটা বিষ
যেটা কিনা কি করবে, যে কোনো শিকারী তোমার হচ্ছে হাইড্রার কাছাকাছি হলে তাকে মেরে ফেলবে। তাহলে এই যে হিপনোটক্সিন বা অজ্ঞান করে ফেলার বিষ প্রোটিন আর ফেনল দ্বারা গঠিত, এটা কোথায় থাকে বলতো? স্টিনোটিল বা পেনিট্রেন্টে। কারণ স্ট্রেপটোলিন আর স্টেরিওলিন হচ্ছে নর্মাল আঠালো রস ক্ষরণ করে, যার মধ্যে প্রোটিন আর ফেনলের মতো এত বিষাক্ত পদার্থ থাকে না। আর ভলভেন তো শিকারকে পেঁচিয়ে ধরবে, ওর তেমন কোনো তরল পদার্থে কাজ নেই। তাহলে আমাদের হিপনোটক্সিন এটা ক্ষরণ করবে স্টিনোটিল বা পেনিট্রেন্ট। সবগুলো নামই কিন্তু পড়তে হবে। বার্ব এবং বারবিউল, বড় কাটা ছোট কাটা, এগুলো স্পেশাল ফিচার্স হচ্ছে পেনিট্রেন্টের। স্ট্রেপটোলিন গ্লুটিনেন্টে আমরা ক্ষুদ্র 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 কাটা পাই। হাইড্রায় মুকুল তৈরি করে কোন কোষটি? আমরা বলেছিলাম যে হাইড্রার যে প্রজনন প্রক্রিয়া, সে প্রজনন প্রক্রিয়াটা হচ্ছে দুই প্রকার। হাইড্রার প্রজনন প্রক্রিয়া হচ্ছে দুই প্রকার। একটা হলো অযৌন বা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, আর একটা হলো যৌন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন। তাহলে অযৌন জনন প্রক্রিয়ার মধ্যে আছে কি কি? মুকুল উদ্গম বা বাডিং, মুকুল উদ্গম বা বাডিং, আরেকটা হচ্ছে দ্বিবিভাজন। মুকুলোদ্গম বা বাডিং, আরেকটা হচ্ছে দ্বিবিভাজন। আর হচ্ছে তোমার হলো গিয়ে যৌন প্রজননের মধ্যে আছে তো তোমার শুক্রাশয় বা ডিম্বাশয় সৃষ্টি, জননকোষ সৃষ্টি, এরপরে জাইগোট তৈরি। তাহলে এখানে বলা হয়েছে যে মুকুল তৈরি করে কোন কোষ? যে কোনো বাড়তি কোষ বলো, সেটা মুকুল হোক, জনন কোষ হোক, শুক্রাণু ডিম্বাণু হোক, যে কোনো বাড়তি কোষ বললেই সে কোষ তৈরি করার দায়িত্ব কার উপরে পড়বে বলো তো? ইন্টারস্টিশিয়াল কোষের উপরে। তাহলে মুকুল বলো, শুক্রাণু ডিম্বাণু বলো, সব কোষই কিন্তু ইন্টারস্টিশিয়াল কোষ তৈরি করে। এই নিউরোসাইটের পুষ্টি কোষও কিন্তু আসে থেকে আমাদের ইন্টারস্টিশিয়াল কোষ থেকে। হাইড্রার বহিত্বকের সমগ্র অংশ জুড়ে কোন কোষটি অবস্থান করে? আমরা একটু আগে বলেছিলাম যে হাইড্রার বহিত্বক, তার মানে এপিডার্মিসের 7 ধরনের কোষ আছে, যার মধ্যে পুরা লেয়ারটাতে একটা আবরণের মতো কাজ করবে কি আমাদের পেশি আবরণী কোষ। সংবেদী কোষ উদ্দীপনা গ্রহণ করে, নিউরোব্লাস্ট কোষ স্বীকার করে, স্নায়ু কোষ উদ্দীপনাকে প্রসেসিং করে। হাইড্রার এন্ডোডার্মিসের যে কোনো কোষ তৈরি করতে পারে কোনটি? ওই যে টটিপটেন্ট সেল, ইন্টারস্টিশিয়াল কোষ। হাইড্রার দেহের ক্ষুদ্রতম নেমাটোসিস্ট কোনটি? আমাকে যদি বৃহত্তম নেমাটোসিস্ট বলা হয়, সেটা হচ্ছে স্টিনোটিল বা পেনিট্রেন্ট। ভলভেন্ট আর স্ট্রেপটোলিন আছে মাঝারি কাতারে, আর সবচেয়ে ক্ষুদ্রতম ছোটটা হচ্ছে স্টেরিওলিন গ্লুটিনেন্ট। ও স্ট্রেপটোলিন গ্লুটিনেন্টের মেলায় হারিয়ে যাওয়া ভাই, কিন্তু ওর মধ্যে তোমার কাঁটা নেই এবং ওর আকৃতি সবচেয়ে ছোট। হাইড্রা কোষিকা নেমাটোসিস্ট পারস্পরিক সহযোগিতায় কোন কোন কাজে অংশগ্রহণ করবে? অলমোস্ট সব কাজে। যেসব কাজে নেমাটোসিস্টের প্রয়োজন, যেমন চলন, খাদ্য সংগ্রহ, আত্মরক্ষা বা সেলফ ডিফেন্স, এই সব কাজে কিন্তু কোষিকা এবং কোষিকা নেমাটোসিস্ট সাহায্য করবে। সিলেন্টিরেটা জাতীয় প্রাণীদের দেহে নানা ধরনের নেমাটোসিস্ট শনাক্ত হয়েছে। হাইড্রাতে আমরা পাই হচ্ছে টোটাল 4 ধরনের: স্টিনোটিল, পেনিট্রেন্ট, ভলভেন্ট, স্ট্রেপটোলিন, স্টেরিওলিন, গ্লুটিনেন্ট। তাহলে স্টেরিও গ্যাস্ট্রুলা কিন্তু আমরা পাই নাই। স্টেরিও গ্যাস্ট্রুলা মানে কি? স্টেরিও গ্যাস্ট্রুলা হচ্ছে যখন একটা হাইড্রা মুকুল উদ্গম করবে, তখন সেই মুকুল উদ্গমের সময় বেবি হাইড্রাটা মা হাইড্রার বডির মধ্যে অ্যাটাচড হয়ে থাকবে। এই অ্যাটাচড অবস্থায় হাইড্রাকে বলা হয় স্টেরিও গ্যাস্ট্রুলা। তাহলে আমরা হচ্ছে নেমাটোসিস্টের মধ্যে কোনটা পাবো না? স্টেরিও গ্যাস্ট্রুলা পাবো না। হাইড্রা কোন ধরনের কোষ? টটিপটেন্ট ক্ষমতা সম্পন্ন, অলরেডি বলে ফেলেছি, ইন্টারস্টিশিয়াল কোষ। আর মানব দেহে দুইটা টটিপটেন্ট সেলের নাম কি বলতে পারবা? দেখি একটু চিন্তা করো তো। মানব দেহে দুইটা টটিপটেন্ট সেল, যারা চাইলে যে কোনো কোষে পরিণত হতে পারে। এর মধ্যে প্রথমটা হচ্ছে আমাদের জাইগোট, চাইলে ভ্রূণের 3টা লেয়ারে কনভার্ট হয়ে আমাদের দেহে সকল অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করতে পারে। আর 2 নম্বরে হচ্ছে আমাদের অস্থিমজ্জা বা বোন ম্যারোর স্টেম সেল। এই স্টেম সেলটা করতে কি পারে কি? চাইলেও যে কোনো ধরনের রক্তকণিকাতে রূপান্তর হতে পারে। স্টেম সেল। তাহলে টটিপটেন্ট ক্ষমতা সম্পন্ন কোষ হাইড্রার কোনটা, মানুষের কোনটা, এটা একটু ভালো করে জানতে হবে। এবং টটিপটেন্সির সংজ্ঞাটাও কিন্তু তোমরা শিখে রাখবা। নেমাটোসিস্টের ভিতরে যে বিষাক্ত তরল থাকে, আমরা জানি বিষাক্ত তরলটা শুধুমাত্র কার থাকে? এটা শুধুমাত্র থাকে হচ্ছে স্টিনোটিল বা পেনিট্রেন্টের। তাহলে তার নাম কি? এটা হিপনোটাইজ করে ফেলে টক্সিন দিয়ে, এই জন্য এটা হবে হিপনোটক্সিন। তাহলে বাকি শব্দগুলো কই পেয়েছি দেখি আসো।
হিমোসায়ানিন এটা হচ্ছে এক ধরনের রঞ্জক পদার্থ, হ্যাঁ, টক্সিন মানে বিষ। আর হিমোজয়েন এটা আমরা কি পেয়েছিলাম, ম্যালেরিয়া জীবাণুতে, তাই না? ম্যালেরিয়া জীবাণু যখন এরিথ্রোসাইটিক সাইজোগনিতে যায় তখন এই দশায় হচ্ছে ম্যালেরিয়া দেহের সকল বর্জ্যগুলো সাইটোপ্লাজমের কেন্দ্রে জমা হয় এবং বাকি ওই বর্জ্য পদার্থ যুক্ত ওই ম্যালেরিয়া দশাটাকে আমরা বলি হিমোজয়েন। এবং হিমোজয়েন গুলো আমরা যখন ব্লাড টেস্ট করি তখন ব্লাডে হিমোজয়েনের প্রেজেন্স আর অ্যাবসেন্স দেখে ম্যালেরিয়া পজিটিভ নাকি নেগেটিভ এটা শনাক্ত করা হয়। হাইড্রার দেহের প্রতিরক্ষাকারী আবরণ গঠন করে কোনটি? তাহলে প্রতিরক্ষা দিবে কোন? পুরো দেহের আবরণ। আবরণের কথা বললেই হবে কোনটা বলতো? পেশি আবরণী কোষ। গ্যাস্ট্রোডার্মিসের কোষ কোনটি? দেখো, প্যারেটাল সেল বলে আমরা কিছু শুনি নাই। জনন কোষের নিডোসাইট হচ্ছে শুধুমাত্র এপিডার্মিসে আছে, তাহলে অ্যান্সার হবে পুষ্টিকোষ। হাইড্রা কোন কোষটি কেবলমাত্র বহিস্তরে বিদ্যমান? তাহলে দেখছো বহিস্তর আর অন্তঃস্তরের কোষগুলো থেকে কতগুলো প্রশ্ন আসছে। নিচের কোনটি বহিস্তরে বিদ্যমান, নিচের কোনটি অন্তঃস্তরে বিদ্যমান নয়, নিচের কোনটি বহিস্তরে বিদ্যমান নয়। তাহলে কোনটা থাকে কোনটা থাকে না, তোমরা শুধুমাত্র কোনটি নয় মুখস্থ রাখো, বাকিগুলো অপশন দেখেই পারবা। যেমন এখানে অপশন দেখে বুঝতে পারতেছো যে প্যারেটাল সেল বলে কিছুই নাই। ওকে, স্নায়ু গ্রন্থি এরপর এগুলো কিছুই কি বহিস্তরে থাকে না? থাকে, কিন্তু এরা অন্তঃস্তরেও থাকে। স্নায়ুকোষ গ্রন্থি কোষ এরা বহিস্তর অন্তঃস্তর বোধ। ক্ষণপদীয় কোষ এরা হচ্ছে কোথায়? অন্তঃকোষীয় লেয়ারে থাকে, ওরা বহিঃকোষীয়তেও থাকতে পারে। তাহলে অ্যান্সার হবে কি বলতো? নিডোসাইট। আমরা বলেছিলাম না যে জনন কোষ আর নিডোসাইট আমরা অন্তত্বকে পাই না, এটার ইম্যাচিউর বা অপরিণত ধাপ হচ্ছে নিডোব্লাস্ট। নিচের কোনটি পেনিট্রেন্ট নেমাটোসিস্টের বৈশিষ্ট্য? স্টিনোটিলা পেনিট্রেন্ট সবচেয়ে ফেমাস, সবচেয়ে বেশি থাকে, সবচেয়ে বেশি কাজ করে। সূত্র কাঁটাযুক্ত আঠালো রস ক্ষরণ করে না, এটা হচ্ছে কি গ্লুটিনেন্ট। স্ট্রেপটুলিন আর স্টেরিওলিন গ্লুটিনেন্ট এই কাজটা করে, আঠালো পদার্থ ক্ষরণ করা। শীর্ষদেশ বন্ধ, বাট প্রশস্ত, এগুলো সবই হচ্ছে কি তোমার কি বলতো মোটামুটি পেনিট্রেন্টের বৈশিষ্ট্য। কিন্তু একদম কাছাকাছি যায় কোনটা? সূত্র তোমার হচ্ছে কি শীর্ষদেশ সরি বাট প্রশস্ত, কারণ শীর্ষদেশ বন্ধ থাকে হচ্ছে ভলভেন্টের, আর সূত্র কাঁটাযুক্ত হচ্ছে কার? স্ট্রেপটুলিন গ্লুটিনেন্টের। তাহলে আমি বৈশিষ্ট্যগুলো আবার একটু রিভার্স করে দিই। দেখো, যেই নেমাটোসিস্টের বারটা প্রশস্ত, বারবার বারবিউল থাকবে, নেমাটোসিস্টের কোনো কাটা নেই, তবে নেমাটোসিস্টের ভেতরে হিপনোটক্সিন আছে, সেটা হলো স্টিনোটিল বা পেনিট্রেন্ট, যেটা আমি বইতে ছবি আঁকা শিখছি। যেটা কিনা আঠালো রস ক্ষরণ করে সেগুলোকে আমরা বলি গ্লুটিনেন্ট। এর মধ্যে চিকনা পটকা কাঁটাযুক্ত সূত্রক হলে সেটা স্ট্রেপটোলিন, যদি কাঁটাবিহীন তোমার হচ্ছে সূত্রক হয় সেটা হবে স্টেরিওলিন। আচ্ছা, এবারে আরেকটা হতে পারে যে হচ্ছে যে তোমার এই স্ট্রেপটোলিন আর স্টেরিওলিনের আরেকটা নাম হচ্ছে হলোট্রাইকাস আইসোরাইজা, অ্যাট্রাইকাস আইসোরাইজা। আরেকটা শত্রুকে তোমার কর্ক স্ক্রুর মতো প্যাঁচায় ধরবে, এটা হচ্ছে ভলভেন্ট। কাজগুলো খুব ইম্পর্টেন্ট। হাইড্রায় কয়টি কোষিকা থাকে? তোমাদের বইতে সাধারণত লেখা আছে হাইড্রাতে 6 থেকে 10টা কোষিকা থাকে, কিন্তু এখানে 9 থেকে 11, 5 থেকে 8 অসংখ্য লেখা আছে, তোমরা অসংখ্য অ্যান্সার করো। নিডোব্লাস্টের কাজ নয় কোনটি? নিডোব্লাস্ট মানে তো মারামারি কাটাকাটি। খাদ্য গ্রহণ, পরিপাক, আত্মরক্ষা, চলন। আমরা যখন পরিপাক পড়েছিলাম তখন কি আমরা পরিপাকের কোথাও নিডোব্লাস্টের নাম শুনেছি? নাম শুনিনি, তাহলে পরিপাকে ওর কোনো ভূমিকা নেই। কোন অংশটি হাইড্রায় পাওয়া যায় না? শিখাকোষ। এই শিখাকোষটা হচ্ছে গিয়ে কোন পর্বের প্রাণীতে পাওয়া যায় বলতো? প্লাটিহেলমিনথের যে পর্বটা ছিল সেই পর্বের হচ্ছে রেচন অঙ্গের নাম হলো শাখা বা শিখাকোষ। নেমাটোসিস মানে তো পুরো অঙ্গটা, নিডোব্লাস্ট মানে ইম্যাচিউর তোমার নিডোসাইট, সিলেন্ট্রোর মানে ফাঁকা, পরিপাক, সংবহন, গহ্বর। যে গহ্বরটা একাধারে পরিপাক এবং সংবহনের কাজ করবে। হাইড্রার কয় ধরনের নেমাটোসিস পাওয়া যায়? ইজি কথা, 4 ধরনের। এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিসের মাঝখানে থাকে মেসোগ্লিয়া, কারণ সিলেন্টেরন থাকবে চারপাশে গ্যাস্ট্রোডার্মিস দিয়ে আবৃত অবস্থায়। ওকে, কোন প্রাণীর দেহে টটিপটেন্ট প্রকৃতির কোষ পাওয়া যায়? এটা তো আমরা সবাই জানি, লাবিওরহিতা রুই মাছ, পিলাগ্লোবোসা শামুক, আর পইকিলোসিরাস হচ্ছে গিয়ে ঘাস ফড়িং। এদের কারোরই কিন্তু এরকম পাওয়ার নাই যেটা আছে হাইড্রার। আচ্ছা, এরপরে দেখো হিপনোটক্সিন কোন কোষে থাকে? পুষ্টিকোষ তো পরিপাকের জন্য এনজাইম ক্ষরণ করবে, ইন্টারস্টিশিয়াল কোষ কিছুই ক্ষরণ করে না, গ্রন্থি কোষ সেম। তাহলে অ্যান্সার হবে নিডোসাইট। কোন নিডোসাইট হয় বলতো? হিপনোটক্সিন থাকে স্টিনোটিল বা পেনিট্রেন্টে। নিচের কোনটি সঠিক? এই ধরনের প্রশ্নগুলো খুবই মনোযোগ দিয়ে, এগুলো সবচেয়ে বেশি ভুল হয়। তাহলে কোনটি সঠিক কোনটি সঠিক নয়, এই নয় শব্দটা খেয়াল করতে হবে।
তাহলে আমরা সিরিয়ালি পড়ে গিয়ে যেটা ঠিক সেটার পাশে রাইট, যেটা ভুল সেটার পাশে ক্রস দিয়ে যাব। তাহলে পুরোটা পড়ে আসার পরে আমি আর ভুলে যাব না যে প্রথম পয়েন্টে কি ছিল। এপিডার্মিস ভ্রূণীয় এন্ডোডার্ম থেকে উৎপন্ন হয়, এটা কি ঠিক? এপিডার্মিস মানেই তো হচ্ছে একটোডার্ম। গ্যাস্ট্রোডার্মিস একটোডার্ম থেকে উৎপন্ন, এটাও কাটা। গ্যাস্ট্রোডার্মিস হচ্ছে কি মেসোডার্ম থেকে তৈরি হবে। সিলেন্টেরন গ্যাস্ট্রোডার্মিস দ্বারা আবৃত, ঠিক আছে। সিলোমিক তরল দ্বারা পূর্ণ থাকে, ঠিক নেই। তাহলে অ্যান্সার হবে সি। অন্ততকীয় কোষে কোন কোষ পরিপাকের জন্য এনজাইম ক্ষরণ করে? স্নায়ু সংবেদিত করবেই না, ইন্টারস্টিশিয়াল কাজের মধ্যে আমরা পরিপাককে এক্সক্লুড করে দিছি। তাহলে অ্যান্সার হবে অন্ততকের কি বলতো, গ্রন্থি কোষ। হাইড্রার বহিঃকোষীয় পরিপাক কোথায় সংঘটিত হয়? এই প্রশ্নটা খুবই ইন্টারেস্টিং। বলতো অ্যান্সার কি হবে, একটু মনে মনে চিন্তা করো। বহিঃকোষীয় পরিপাক, যে পরিপাকটা কোষের ভেতরে হয়। তাহলে হাইড্রার দেহের ভিতরে, আবার কোষের ভিতর কোনটা? পেরিটোনিয়াম, তাই না? তাহলে হচ্ছে কি বহিঃকোষীয় পরিপাকটা কোথায় সংঘটিত হবে? সিলেন্টেরনে। অ্যাকচুয়ালি পেরিটোনিয়াম না, সিলেন্টেরনে। গ্যাস্ট্রোডার্মিসে হবে না, ফ্ল্যাজেলা যুক্ত বিহীন কোনো কোষে হবে না, সিলেন্টেরনে একমাত্র কি হবে, তোমার বহিঃকোষীয় পরিপাক হবে। হাইড্রার খাদ্য নয়, হাইড্রার খাদ্য ছিল হচ্ছে আমাদের আর্থ্রোপোডার যে 3টা শ্রেণী আছে তার মধ্যে একটা শ্রেণী, ক্রাস্টাসিয়ান আর্থ্রোপোড। তাহলে এখানে দেখো সাইক্লোপস, ড্যাফনিয়া, খন্ডকাত প্রাণী, এরা সবাই হচ্ছে গিয়ে তোমার ক্রাস্টাসিয়ান। শুধু অ্যান্সার হবে ছোট ঘাস। পরিপাক ও সংবহনের কাজ দুটি সম্পাদন করে। আমাদের এই যে তোমার প্রাণী জগতে যে পর্বগুলো আছে, সেই পর্বগুলো যত নিচের থেকে উপরে যায়, আমি এর আগে আরেকবার বলছি, তত বেশি ডেভেলপড হয়। তাহলে পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, এদের কারণে কোনো রক্ত সংবহন তন্ত্র বা শ্বসন তন্ত্র নাই। ইনফ্যাক্ট পরিফেরা আর হচ্ছে নিডারিয়ার তো কোনো রেচন তন্ত্র নাই, যে ছিদ্র দিয়ে খাবে সেই ছিদ্র দিয়ে হাঁটবে। তো এরপরে যখন তোমার নেমাটোডা শুরু হলো কৃমি দিয়ে, নেমাটোডা, প্লাটিহেলমিনথিস, অ্যানিলিডা, ঠিক আছে, এরা সবাই হচ্ছে গিয়ে কি করতে পারে, ত্বকের সাহায্যে শ্বাস প্রশ্বাস নিতে পারে। এদের শ্বাসের অনেক রকম ক্রাইটেরিয়া আছে। তো বর্তমানে দেখা যায় যে আর্থ্রোপোডা পর্বভুক্ত প্রাণীদের দেহে তোমার হচ্ছে সিলোম আর হচ্ছে গিয়ে তোমার কি বলতো মেসোডার্ম, এটা সবটুকু নিয়ে গঠিত হয় কি, এটা সবটুকু নিয়ে গঠিত হয় সিলেন্টেরন। এই সিলেন্টেরনটা ওদের হিমোসিল তৈরি করবে না, লসিকা না, সিলেন্টেরন না। এটা কোন কাজ দুটি পরিপাকের সংবহনের কাজ সম্পাদন করবে কি, সিলেন্টেরন। এই জন্য এটা আরেক নাম হচ্ছে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি। গ্যাস্ট্রো মানে হচ্ছে পরিপাক, পাকস্থলী রিলেটেড, ভাস্কুলার মানে রক্তবাহিকা, রক্ত সঞ্চালন রিলেটেড। কোন রাসায়নিক পদার্থ সমৃদ্ধ প্রাণীকে হাইড্রা শিকার করে? তার মানে কোন রাসায়নিক পদার্থ সমৃদ্ধ প্রাণীকে শিকার করবে? এটা হবে অ্যান্সার পলিগামা গ্লুটামেট, কারণ ফেনলতে থাকে হচ্ছে স্টিনোটিলে। আচ্ছা, এবারে চলে আসো হাইড্রার দূরত্বতে। এই দূরত্বতে বেশ কয়েকটা ঝামেলা আছে, দেখো। আমরা যদি বলি লম্বা দূরত্ব বা ধীর চলন প্রক্রিয়া বা শুঁয়োপোকা চলন বা জোকা চলন, তার মানে ধীরে ধীরে আস্তে আস্তে ক্রলিং করে একটা লুপ দিয়ে চলাচল করতেছে, সেটা হবে কি বলতো, সেটা হবে হচ্ছে লুপিং। তাহলে লুপিং মনে রাখবে এভাবে, ল দিয়ে লুপিং, ল দিয়ে লম্বা দূরত্ব, ল দিয়ে লুপিং, ল দিয়ে লম্বা দূরত্ব। আচ্ছা, আরেকটা হতে পারে যে কোন নেমাটোসিস্ট হচ্ছে দ্রুত সাধারণ এবং ডিগবাজি প্রক্রিয়া, ডিগবাজি। তাহলে এটা হচ্ছে মনে রাখবা কিভাবে, শতে সাধারণ, শতে সামারসল্টিং, লতে লম্বা দূরত্ব, লতে লুপিং, লুপিং আর হচ্ছে সামারসল্টিং। ওকে, তাহলে একদম তোমার লম্বা দূরত্ব অতিক্রম করবে ধীরে ধীরে, সেটা হচ্ছে কি তোমার লুপিং। সাধারণ এবং দ্রুত চলন প্রক্রিয়া ডিগবাজিতে কমপ্লিট করবে, সেটা সামারসল্টিং। ধরো এই যে তোমার এটা একটা হাইড্রা, ও করলো কি, ওর হচ্ছে মুখ ছিদ্রটাকে পাদচাপ মানে পাদদের সাথে স্পর্শ করলো, পাটাকে সেই জায়গায় এনে আবার দাঁড় করে গেল। তাহলে এই যে তোমার এখানে কয়টা লুপ হয়েছে, একটা। কিন্তু এই হাইড্রাটা যখন একবার কৌশিকার উপরে ভর দিয়ে উল্টা দাঁড়াবে, আবার কৌশিকার উপর ভার দিয়ে সোজা হবে, তাহলে সেখানে কয়টা হলো, দুইটা। তাহলে মনে রাখবা লুপিং অলওয়েজ একটা লুপ হবে এবং সামারসল্টিং অলওয়েজ দুইটা লুপ হবে। কোন হাইড্রা উল্টো ভাবে ধীর গতিতে চলন সম্পন্ন করলে তাকে আমরা কি বলি? তাই এই মুভমেন্টের নাম হচ্ছে হাঁটা বা নতমুখী চলন। লম্বা দূরত্ব অতিক্রম দেখছো কতবার আসছে, ল দিয়ে লম্বা, ল দিয়ে লুপিং।
আর হচ্ছে স দিয়ে সাধারণ, স দিয়ে সামারসল্টিং, এটাই মনে রাখলে চলবে। দ্রুত চলাচলের জন্য দিচ্ছে আবার, এটা কি হবে দেখো, দ্রুত চলাচল মানেই হচ্ছে গিয়ে লুপিং, ক্রলিং মানে হচ্ছে গিয়ে হাঁটা বা নতমুখী চলন, গ্লাইডিং মানে হচ্ছে গিয়ে তোমার সাঁতার কাটা, সামারসল্টিং তো বলাই হয়েছে দ্রুত এবং ডিগবাজি প্রক্রিয়া। কোনটি হাইড্রার চলন নয়? লুপিং, গ্লাইডিং, ড্রপিং, ক্রলিং। টেন্স হবে ড্রপিং, ড্রপিং নামে আমরা কিছু পাইনি। হাইড্রা যখন তার দেহের ভর পদতলের উপরে না রেখে কোষিকার উপর স্থাপন করে, বলেছে না উল্টা হয়ে যাবে, এবং কোষিকাকে পায়ের মতো ব্যবহার করে উল্টা উল্টা ধীরে ধীরে চলবে। ধরো এই যে হাইড্রা, ওর এখানে কোষিকা আছে, ও এবার হচ্ছে মুখছিদ্রকে ভিত্তির সাথে আটকাবে, এরপর হাতকে পা ভেঙে ভেঙে আগায় নিবে। তাহলে এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় তোমার নতমুখী বা হাঁটা। হাইড্রার একটি ডিগবাজি, এখানে কিন্তু ডিগবাজি বলছে, প্রথমটা না দ্বিতীয়টা, চিন্তা করো তো। ডিগবাজি প্রথমটা না দ্বিতীয়টা, ডিগবাজি হচ্ছে দ্বিতীয়টা, কারণ প্রথমটা হচ্ছে লম্বা দূরত্ব, দ্বিতীয়টা সাধারণ দ্রুত এবং ইনার ডিগবাজি সম্পন্ন করে। তাহলে এখানে একটা ডিগবাজিতে হবে দুইটা লোক, আর হচ্ছে গিয়ে মোটামুটি 2টা থেকে 3টা পর্যন্ত হতে পারে। হাইড্রার ধীরগতি চলন কোনটা? আমরা জানি কি সবচেয়ে ধীর গতিতে, লুপিং, গ্লাইডিং, সামারসল্টিং, সাঁতার, এর মধ্যে সবচেয়ে ধীর গতির চলন কোনটা হবে? গ্লাইডিং। জোকা চলন বলা হয় কোনটা? এটা আমরা জেনে গিয়েছি আগে, লুপিং। হাইড্রার দেহের ভার কোষিকার উপর স্থাপন করে কোষিকাকে পায়ের মতো ব্যবহার করে চলবে, এটাকে আমরা কি বলবো? এটাকে আমি বলবো হচ্ছে কি তোমার হাঁটা। হাইড্রার মুকুল কি কাজে ব্যবহৃত? আমরা সবাই জানি অযৌন প্রজননে ব্যবহৃত হবে। হাইড্রার পরিস্ফুটনের সময় সঠিক ধাপ, জাইগোটের পরে কি ব্লাস্টুলা আসে নাকি আগে আসে? ক্রস। জাইগোটের পরে গ্যাস্ট্রুলা তারপরে মরুলা নাকি আগে আসে? এটাও গ্যাস। জাইগোট বিভাজিত হয়ে তোমার বহুকোষী মরুলা, মরুলা থেকে ব্লাস্টুলা, ব্লাস্টুলা থেকে গ্যাস্ট্রুলা, সেই গ্যাস্ট্রুলা থেকে হাইড্রোলা হয়ে পূর্ণাঙ্গ হাইড্রাতে কনভার্ট হবে। তার মানে জাইগোট ছিল এককোষী, ও বারবার মাইটোসিস করে মরুলা ও 100টার মতো কোষ আলাদা করে ব্লাস্টুলা, এরপরে গ্যাস্ট্রুলা, যেখানে ভ্রূণের 3টা স্তর তৈরি হয়, ফাইনালি আমরা একটা কমপ্লিট হাইড্রা পেয়ে যাচ্ছি। জাইগোটের দশাটা কি দেখো, গ্যাস্ট্রুলা থেকে হাইড্রুলা, মরুলা, ব্লাস্টুলা এবং পূর্ণাঙ্গ হাইড্রা, এটা সবচেয়ে ইজি। তাহলে এই যে পরিস্ফুটন ধাপগুলা কিন্তু মেডিকেলে পরীক্ষা ভাবে আসে, নিচের কোনটি সত্য, নিচের কোন উক্তিটি মিথ্যা নয়? কোন প্রাণী অযৌন এবং যৌন দুভাবে প্রজনন সম্পন্ন করে? রুই মাছ, ঘাসফড়িং, মৌমাছি। এরা হবে না, অ্যান্সার হবে হাইড্রা। হাইড্রার মুকুল উদ্গম সম্পন্ন হতে সময় লাগে সাধারণত কয়েক সপ্তাহ, এখানে যেহেতু নাম্বারিং করে দেন, অ্যান্সার 5 থেকে 6 দিন হবে। কোন কোষ হাইড্রার জননাঙ্গ সৃষ্টি করে? আমরা জানি চাইলেই যে কোনো কোষে টটিপটেন্সির মাধ্যমে রূপান্তরিত হতে পারে, বিজ্ঞানী ইন্টারস্টিশিয়াল কোষ। স্পার্মাটোগোনিয়া থেকে স্পার্মাটিড, প্রথমেই ভুল, স্পার্মাটিড প্রথমেই ভুল। উওসাইট থেকে ওগোনিয়া, উওটিড ডিম্বাণু। আবার উওগোনিয়া থেকে উওসাইট, এটা তো উল্টা হয়ে গেল, উওটিড তারপর ডিম্বাণু, ঠিক আছে। উওগোনিয়া থেকে কখনো উওসাইট তৈরি হবে না, তাহলে অ্যান্সার হলো উওসাইট। তাহলে আমরা ফ্লোচার্টটা দেখে ফেলে আসো। আমাদের যে শুক্রাশয় মাতৃকোষ, তার ইন্টারস্টিশিয়াল কোষগুলা বিভাজিত হয়েছে, হয়ে তৈরি করছে মাল্টিপল সেল। এই যে সেল, এই সেলটা এবার কি করবে? মাইটোসিস সেল ডিভিশন করবে। কিন্তু এখানে আমরা হসপিটালে মাইটোসিস সেল ডিভিশন বা নরমালি মাইটোসিস সেল ডিভিশনের কথা বলি না, আমরা এখানে বলি হচ্ছে কি তোমার মানে মুক্ত বিভাজন বা বাইনারি ফিশন। তাহলে আমার এই সেল ডিভিশনটা বাইনারি ফিশন করার মাধ্যমে এই যে তোমার সেল, এই সেলটা হচ্ছে কি তোমার রূপান্তরিত হয় স্ত্রী জনন মাতৃকোষে। সেই স্ত্রী জনন মাতৃকোষটা আস্তে আস্তে বড় হয়, বড় হতে হতে কোষ বিভাজন করতে করতে ও একটা সময় কি করবে, ও একটা সময় সাইজে বড় হয়ে যায়, সাইজে বড় হয়ে গিয়ে ও তখন তৈরি করে হচ্ছে গিয়ে উওগোনিয়া। সেই উওগোনিয়াটা এবারে করবে হচ্ছে মিওসিস, যেখানে মিওসিস সেখানে নেগেটিভ, তাহলে সেখানে তৈরি হবে প্রাইমারি উওসাইট, সেখান থেকে সেকেন্ডারি উওসাইট, সেই সেকেন্ডারি উওসাইট থেকে উওটিড, জিওটিডটা কনভার্ট হয়ে তৈরি করবে ওভাম। তাহলে ইনিশিয়ালি যে কোনো অঙ্গের কোষগুলাই কিন্তু ডিপ্লয়েড বা জনন কোষ থাকে, যেরকম হাইড্রার শুক্রাশয় অথবা ডিম্বাশয়, ওদের মধ্যে ইন্টারস্টিশিয়াল কোষ আছে। এই কোষগুলো প্রথমে করবে কি, বারবার বারবার মাইটোসিস করে তৈরি করবে হচ্ছে গিয়ে তোমার ডিম্বাণু। ডিম্বাণুর ভেতরে আছে ডিম্বাণু জনন মাতৃকোষ,
যেটা কিনা হচ্ছে কি পরবর্তীতে প্রাইমারি oocyte কনভার্ট হবে। সেই oocyte থেকে আমরা পাবো হচ্ছে ootit, সেকেন্ডারি oocyte, সেখান থেকে ootit, তারপর আলটিমেটলি ওভাম পেয়ে যাবো। এটাই হচ্ছে oogenesis। তাহলে oocyte থেকে ওগোনিয়া, তারপর ootit, তারপর ডিম্বাণু। ঠিক আছে? হাইড্রার যৌন জননের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? স্পার্মাটোগোনিয়া থেকে তো প্রাইমারি স্পার্মাটোসাইট, এরপরে স্পার্মাটোসাইট, এরপরে হচ্ছে কি শুক্রাণু। পরিণত ডিম্বাণু চারপাশে কাইটিনের আবরণী থাকে, ঠিক আছে, বাট এটার সাথে যৌন জননের কোনো সম্পর্ক নাই। স্বনিষেক এটার সম্পর্ক নাই, তাহলে অ্যান্সার হবে প্রতিকূল পরিবেশ সংগঠিত হয়। প্রতিকূল পরিবেশ মানে কোনগুলা? শরৎ, হেমন্ত আর শীত। মিথজীবী, আচ্ছা মিথজীবী মানে হচ্ছে ধরো তোমাকে আমি সকালে কাচ্চি, দুপুরে তেহারি, রাতে বিরিয়ানি খেতে দিলাম, তুমি ওই দিন আমার বাসায় থেকেই গেলা, তাহলে আমার বাসায় তুমি হচ্ছে গেস্ট। ঠিক আছে, তুমি আমাকে যা কিছু বলবে আমি তা কিছু করব। তাহলে এই যে তোমার বলা হয়েছে যে মিথজীবিতা, ধরো তুমি আমার বাসায় আসার পরে তুমি প্রথম দিন আমার ড্রয়িং রুমে ছিলা, দ্বিতীয় দিন ডাইনিং এ আসলা, তৃতীয় দিন আমাকে বেডরুম থেকে লাথি মেরে বের করে দিলা, তাহলে ব্যাপারটা হলো জিস থাল মে খায় উসি থাল মে ছেদ কিয়া। আবার যদি এরকম হয় যে তুমি আমার বাসায় আসছো, আমি তোমাকে 3 বেলা ভালো ভালো খাবার খাওয়াচ্ছি, তুমি আমার বাসায় সবকিছুতে আমাকে হেল্প করতেছো, তাহলে আমরা দুজনের কাছ থেকে উপকৃত পাচ্ছি। তাহলে যেই ধরনের ব্যাপারে হচ্ছে গিয়ে বা যেই ধরনের সম্পর্কে যে দুই ধরনের প্রাণী উভয় উপকৃত হয় তাকে বলে মিথজীবিতা। একজন উপকারী এবং আরেকজন অপকৃত হলে তাকে বলা হয় প্যারাসাইটিজম বা পরজীবিতা। আর যদি তোমার হচ্ছে মারা যাওয়ার পরে মাটির সাথে মিশে যায় তাকে বলা হয় বিয়োজক। তাহলে সেক্ষেত্রে আমার এখানে মিথজীবী কোনটা হবে? যেটা কিনা তোমার হচ্ছে কি সবুজ, ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা। তাহলে তোমরা কিন্তু হাইড্রা ভালগারিস দেখেই প্রথমে হচ্ছে গিয়ে মানে লাফাতে লাফাতে অ্যান্সার করে ফেলবা না, এটা কিন্তু হাইড্রা ভালগারিস হবে না। হাইড্রার যতগুলো প্রজাতি আছে তার মধ্যে হবে ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা। তাহলে আমাদের হচ্ছে যে মোটামুটি হাইড্রা চ্যাপ্টার থেকে যে টপিকগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল তার মধ্যে প্রথমেই ছিল হচ্ছে নিডোসাইট, নিডোসাইটের মধ্যে প্রকারভেদ, নেমাটোসিস্টের প্রকারভেদ, এগুলো সব খুব ভালো করে পড়তে হবে। দ্বিতীয়ত খাদ্য গ্রহণ ও পরিপাক প্রক্রিয়া, কোন কোন এনজাইম কোথায় ক্ষরিত হচ্ছে ওকে কি বলা হয় ভালো করে পড়বা। আচ্ছা, এরপরে হলো গিয়ে তোমার হাইড্রার দৈহিক অঙ্ক তোমরা পারবা। কোষ সমূহ, বহিঃত্বকীয় কোষ, অন্তঃত্বকীয় কোষ, কোনটার কি কাজ, দেখছি এখান থেকে কিন্তু এক ধরনের প্রশ্নই ঘুরে ফিরে বারবার আসে। তাহলে ইনশাল্লাহ এগুলো যদি কভার করতে পারো, মাস্টার ক্লাসটা ভালো করে করো এবং সলভ ক্লাসটা ভালো করে শিখে ফেলো, তোমাদের কোনো ধরনের প্রশ্নে আটকানোর কথা না। এই জন্য তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা আগে আগে কি করে অনুশীলনী প্রশ্নগুলো সলভ করে ফেলো। যদি সলভ না করো পরে অনেকগুলো একসাথে জমায় রাখলে হচ্ছে একসাথে অনেক বেশি বার্ডেন হয়ে যাবে। ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, হাইড্রাটা নিজের মতো করে পড়ে ফেলবে। আল্লাহ হাফেজ।